অবশেষে শুরু হয়েছে ক্ষমতাচ্যুত শেখ হাসিনার বিচার কাজ। এ নিয়ে স্পষ্ট বার্তাও দিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি বলেছেন, বিচার শুরু। মানবতাবিরোধী অপরাধের প্রধান আসামি হিসেবে শেখ হাসিনার মামলার বিচারের শুনানি পর্ব শুরু হচ্ছে অচিরেই। সেনাপ্রধানের সাথে জামায়াতে ইসলামীর নেতারা দেখা করেছেন এবং যেই নিউজের মধ্যে এটা পেলাম সেখানে এই খবরটাও আছে। আরেকটি ভাষাটা এরকম প্রথম আলোতে, অবশ্য জামায়াতের নেতাদের আগে অন্য একটি গুরুত্বপূর্ণ দলের নেতাদের সঙ্গে সেনাপ্রধানের একটি বৈঠক হয় বলে জানা গেছে। ভারত এবং বাংলাদেশের বর্তমান কূটনৈতিক সম্পর্ক একদম তলানিতে, তবে ব্যবসা বাণিজ্য ঠিক আছে, ওইগুলো একদম যে খারাপ চলতেছে তাও না। আওয়ামী লীগ সরকারের করা বেশ কিছু চুক্তি এগুলো এখনো পুনর্বহাল আছে, কিছু কিছু বিভিন্ন জায়গায় হয়তো বাধাগ্রস্ত হয়েছে, অথবা এগুলো টার্গেট হচ্ছে 1 লক্ষ বাংলাদেশিকে জাপানে পাঠানো। চিফ অ্যাডভাইজারের প্ল্যান হচ্ছে মাতারবাড়ি মহেশখালীকে একটা নিউ সিঙ্গাপুরে টার্ন। মঙ্গলবার দিবাগত রাত 2টা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইটে জাপানের টোকিওর উদ্দেশ্যে ঢাকার হযরত শাহজালাল বিমানবন্দর থেকে যাত্রা করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। নতুন একটা ভিডিওতে জানাচ্ছি আপনাদের স্বাগতম। এইমাত্র পাওয়া তাজা এবং গরম খবর। ডক্টর মোহাম্মদ ইউনূস কেমন সুখবর জানালো বাংলাদেশের জন্য। এই জন্য বাংলাদেশের মানুষের জন্য স্বস্তির এক সুখবর নিয়ে হাজির হয়েছে গণমাধ্যমে। আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখলেই সবকিছু বুঝতে পারবেন, আপনাদের কাছে পানির মতন ক্লিয়ার হয়ে ভেসে উঠবে। আমি আর বেশি কথা বাড়াবো না, সরাসরি আপনাদের বিস্তারিত ভিডিওতে নিয়ে যাব। তার আগে দর্শক বন্ধুরা একটা রিকোয়েস্ট করবো, যারা এরকম ভিডিও দেখতে পছন্দ করেন এই চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাজিয়ে রাখবেন। ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদের জন্য অসংখ্য ধন্যবাদ। দর্শক শ্রোতা, চলুন তাহলে এই ভিডিওতে একটি লাইক করে দিয়ে আমরা বিস্তারিত ভিডিওগুলো মোবাইলের স্ক্রিন থেকে ধারাবাহিকভাবে একের পর এক দেখে আসি। সেনাপ্রধানের সাথে জামায়াতে ইসলামীর নেতারা দেখা করেছেন এবং যেই নিউজের মধ্যে এটা পেলাম সেখানে এই খবরটাও আছে। আরেকটি ভাষাটা এরকম প্রথম আলোতে, অবশ্য জামায়াতের নেতাদের আগে অন্য একটি গুরুত্বপূর্ণ দলের নেতাদের সঙ্গে সেনাপ্রধানের একটি বৈঠক হয় বলে জানা গেছে। সেটি কোনো পক্ষ থেকে নিশ্চিত হওয়া যায়নি। আমি নিশ্চিত নই এটা বিএনপি কিনা, বিএনপি হওয়ারই সম্ভাবনা বেশি, আর কোনো গুরুত্বপূর্ণ দল নেই। যাই হোক, জামায়াতের নেতারা দেখা করেছেন এবং তারা সেটা স্বীকার করেছেন, আর যে কারণে তারা এটা করেছেন আর সেটা আদৌ লাভ হবে কিনা, সেটা বিদ্যমান যে সংকট আছে সেই সংকটটাকে মানে কমাতে সাহায্য করবে কিনা সেই ব্যাপারে একটু আলাপ করা দরকার। আমি একটু নিউজটা পড়ি। প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের পদত্যাগের ভাবনা নিয়ে রাজনৈতিক অঙ্গনে তুমুল আলোচনার মধ্যে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের সঙ্গে সাক্ষাৎ করেছেন জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান ও নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের। শনিবার রাতে সাক্ষাৎ হয়, মানে এই দুজন ডক্টর ইউনূসের সাথে বৈঠকের পর তারা সেখানে গেছেন। জানা গেছে যমুনা থেকে বের হয়ে তারা ঢাকা সেনানিবাসে গিয়ে সেনাপ্রধানের সঙ্গে সাক্ষাৎ করেন। জামায়াত নেতা আবদুল্লাহ মোহাম্মদ তাহের সেনাপ্রধানের সঙ্গে সাক্ষাতের ব্যাপারটি নিশ্চিত করেছেন। জামায়াত নেতাদের আগ্রহেই এই সাক্ষাৎ হয় বলে জানিয়েছেন তিনি। হঠাৎ কেন সাক্ষাৎ এটা জানতে চাইলে আবদুল্লাহ মোহাম্মদ তাহের প্রথম আলোকে বলেন, এটা কোনো বৈঠক নয়, সৌজন্য সাক্ষাৎ। সেখানে অনানুষ্ঠানিক কিছু কথাবার্তা হয়েছে। কি বিষয়ে কথা হয়েছে জানতে চাইলে এই নেতা বলেন, অনানুষ্ঠানিক কথাও তিনি বলছেন, আমরা একটা সুষ্ঠু নির্বাচন চাই, সেই লক্ষ্যে বর্তমান পরিস্থিতিতে যাতে সরকার ও সেনাবাহিনী একটা সমন্বয় সমঝোতা হয় সেজন্য জামায়াত বিভিন্ন ধরনের প্রচেষ্টা চালিয়েছে। সেনাপ্রধানের সঙ্গে এই সাক্ষাৎ সে ধরনের একটি উদ্যোগ বলে উল্লেখ করেন আবদুল্লাহ মোহাম্মদ তাহের। উনি এবার বলে দিয়েছেন। এর আগে অন্যান্য জায়গায় যে নিউজ এসেছিল সেখানে এতটা কথা বলেনি, তবে আমরা অনুমান করতে পারছিলাম সেটা হচ্ছে জামায়াতে ইসলামীর নেতারা এক ধরনের সমঝোতার চেষ্টা করছেন। আমরা কয়েকদিন থেকে খেয়াল করছি, আমি কথাটা বারবার বলছি যে আমাদের 3টা শক্তি, তাদের মধ্যে সমঝোতা হতে হবে, তাদের মধ্যে একটা ভারসাম্য প্রতিষ্ঠিত হতে হবে, ইকুইলিব্রিয়াম। সরকার একটা শক্তি, বিএনপি একটা শক্তি, সেনাবাহিনী আর একটা শক্তি। এই সরকার ততদিন ক্ষমতায় থাকতে পারবে আসলে আমি মনে করি যতদিন বিএনপি এবং সেনাবাহিনী উভয়ে এই সরকারকে ক্ষমতায় রাখতে চাইবে। এটার যে কোনো একটা যদি সরকারের ব্যাপারে খুবই ক্ষুব্ধ হয়ে ওঠে, সরকারের পক্ষে ক্ষমতায় থাকা কঠিন হয়ে যাবে। দেশের এই বিএনপির দলের বাইরেও কিছু মানুষের বা অনেক মানুষের সমর্থন আছে, তবে ডক্টর ইউনূস সরকারের প্রতি মানুষের সমর্থন কমছে, কারো ইন্টেন্সিটি কমছে। আগে কঠোর সমর্থক ছিলেন, সেটা শক্তি কমছে, কারো সমর্থন দুর্বল হচ্ছে, কেউ একেবারে সমর্থন থেকে সরে এসছেন, কেউ বিরোধিতাও শুরু করছেন। তার সে আগের যে পরিস্থিতি ছিল সেটা একেবারেই বিরাজ করছে না। কিন্তু সরকারের বিরুদ্ধে অর্গানাইজভাবে মুভ করার ক্ষমতা বিএনপিরই আছে, শক্তিটা অতটা বড়। জামায়াত অর্গানাইজ ফোর্স, কিন্তু জামায়াতের ওই পরিমাণ শক্তি নেই সে সরকারকে ঝামেলায় ফেলবে। যাই হোক, সরকার একই সাথে এই বাকি দুটো শক্তির সাথে, বিএনপি এবং সেনাবাহিনীর সাথে সংঘাতে লিপ্ত হয়েছে, মানে খুব অবিশ্বাস্যভাবে। মানে ন্যূনতম বিবেচনা বোধ থাকলে দুটো শক্তির সাথে, আমরা এইভাবে বলি যুদ্ধের ক্ষেত্রে, দুটো ফ্রন্টে একসাথে যুদ্ধ তাদের করার কথা ছিল না। শুধু এই দুটো ফ্রন্ট, আরও বিভিন্ন ক্ষেত্রে সরকার নানান রকম ফ্রন্ট ওপেন করছে। এই যে সরকারি কর্মচারীদের একটা অধ্যাদেশ আসলো, চাকরির যে অধ্যাদেশ, সেটা জারি করে ওখানেও একটা সংকট সরকার তৈরি করেছে। সো এগুলো আসলে খুবই স্টুপিডিটি মনে হতেই পারে।
যাই হোক, এখন জামায়াতের দিক থেকে যদি এক ধরনের উদ্যোগ নেওয়া হয়, আমি এটাকে পজিটিভলি দেখতে চাই। এখন জামায়াত কি উদ্যোগ নিতে পারে বা আমাদের আসলে সংকটটার সমাধান কোন জায়গায়? এই যে সরকার একই সাথে ডক্টর ইউনূস, আমরা এখন স্পেসিফিকলি বলি, ডক্টর ইউনূস একই সাথে বিএনপি এবং সেনাবাহিনীর সাথে সংঘাতে লিপ্ত হয়েছেন, কারণ একটা ইস্যুতে এই দুটো শক্তি একই পয়েন্টে আছে, সেটা হচ্ছে ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচন হতে হবে। বিএনপি দীর্ঘদিন থেকে বলছে, সেনাবাহিনী প্রধান 18 মাসের কথা বলেছিলেন, এবং সর্বশেষ যে তথ্য আমাদের সামনে এসছে, অফিসার্স অ্যাড্রেসে তিনি ডিসেম্বরের মধ্যে নির্বাচনের কথা বলেছেন। সুতরাং এটা একেবারেই স্পষ্ট। এখন সরকার এই দুটো যখন একই জায়গায় এসছে, একই রকম বক্তব্য দিচ্ছে, এটা সরকারের খুব গায়ে লেগেছে। সরকারের জুন কাট অফ ডেট 30 জুন টুন ইত্যাদি সরকার বলার চেষ্টা করেছে, এটা এক। এবং সরকার মানে তাদের সাথে এই যে রকম মানে কেউ নাটক বলছেন ডক্টর ইউনূস, যে এক ধরনের পদত্যাগের কথা সিদ্ধান্ত নিলেন, তারপর যা যা হলো, তারপর যে স্টেটমেন্ট দিয়েছে, সেখানে দুই পক্ষের সাথেই তিনি সংঘাতে গেছেন। তার মানে নির্বাচনের ডেটটা কবে হবে সেটাই হলো মূল সংঘাতের জায়গা। এবং সরকারের মধ্যে ডক্টর ইউনূস সহ অন্য কারো কাছে ক্ষমতা শুধু 30 জুন না বা আরও বেশি সময়ের জন্য এক্সটেন্ড করার যে একটা খোয়াব দেখছিলেন কেউ কেউ, বাইরের মানে কিছু উপদেষ্টা তো বটেই, বাইরের কিছু লোকজন সে খোয়াব দেখাচ্ছিলেন, তারা মিলে এইটা যেহেতু নিয়ে যেতে চাইছিলেন, সেখানে যেহেতু ব্যারিয়ার পড়ছে, তাই তারা সংঘাতে গেছেন। এখন সমাধান কি? সমাধানের আসলে সেই পুরনো কথা আমরা দীর্ঘদিন থেকে বলছি, যে নির্বাচনের একটা মোটামুটি স্পেসিফিক ডেট না হোক, একটা ডিউরেশন হবে, যেমন ধরুন ডিসেম্বরের লাস্ট উইক, ডিসেম্বরের মাঝামাঝি, ডিসেম্বরের 3rd উইক, এই ধরনের একটা কিন্তু বলা যায়, তারপর ডেট স্পেসিফিক করা যায়, এটা দিতে হবে। এটা ছাড়া আসলে এই দুই শক্তির সাথে সরকারের আন্ডারস্ট্যান্ডিং হওয়ার সুযোগ নেই। তবে এখানে একটু বলে রাখা ভালো, সেনাবাহিনীর সাথে আন্ডারস্ট্যান্ডিং হতে ডক্টর খলিলকে মানে ডিফেন্স মিনিস্ট্রি এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টার পদ থেকে সরাতেই হবে। সরকার যদি, আমি তো মনে করি তাকে ক্যাবিনেট থেকে সরিয়ে দেওয়া দরকার, খুবই জরুরি, কিন্তু সরকার যদি মনে করে তাকে রাখতেই হবে, অন্তত এই দুটো পদ থেকে তাকে সরাতেই হবে। সেনাবাহিনীর সাথে রেকনসিলিয়েশন আসলে এনাকে সরানো ছাড়া আমার কাছে সম্ভব বলে মনে হয় না। যাই হোক, নির্বাচনের ব্যাপারে আমি জামায়াতের আমির এক ধরনের টাইমলাইনের কথা বলেছেন। অবশ্য ওনার বক্তব্যকে খুব ফিক্স করে ধরা একটু কঠিন, মানে এক ধরনের মুড সুইং করে। আমি আগে একদিন একটা ভিডিওতে একটু হালকা ঢঙে বলেছিলাম, তিনি একবার এক ধরনের কথা বলেছেন। আমাদের নিশ্চয়ই মনে আছে, তিনি লন্ডন গেলেন, ফিরে এসে কোনো যদি কিন্তু ছাড়া রমজানের আগেই নির্বাচন হতে হবে বলে দিয়েছেন। পরে আবার তিনি সংস্কার, বিচার, ধানাই পানাই অন্যান্য এনসিপিরা যা বলে ঠিক একই রকমের কথা তিনিও আসলে আবার যোগ করে কথা বলতে শুরু করলেন। এবার সম্ভবত তিনি আবার প্রধান উপদেষ্টার কাছে গিয়ে দুটো কাট অফ ডেট, একটা হচ্ছে মিড অফ ফেব্রুয়ারি এবং এপ্রিলের মানে রমজানের ঈদের পরপর, আর একটা সর্বশেষ সময় আসলে ওটাই। আমি ব্যক্তিগতভাবে মনে করি মিড অফ ফেব্রুয়ারি, কারণ 3rd উইক থেকে রমজান শুরু হবে। সো মিড অফ ফেব্রুয়ারি হচ্ছে সবচেয়ে আইডিয়াল যে সময়, সেটা যদি জামায়াতে ইসলামী এরকম একটা ডেট নিয়ে আলোচনা করতে যায়, সেটা সরকার যদি মেনে নেয়, মিড অফ ফেব্রুয়ারি আসলে একটা ভালো জায়গা হতে পারে। এবং জামায়াতের এই উদ্যোগটাকে, জামায়াতের আমির এবং নায়েবে আমির যে উদ্যোগ নিয়েছেন, যদি তারা এরকম একটা ডেটের ব্যাপারে আলোচনা করে সব পক্ষকে একমত করানোর চেষ্টা করেন, আমি এটাকে খুবই অ্যাপ্রিসিয়েট করব। কারণ বিবাদমান তিনটা পক্ষ যখন কারোর মধ্যে বিবাদ শুরু হয়, তখন একটা মধ্যস্থতা কাজ করে। জামায়াতের নেতাদের এই মধ্যস্থতা, আমি তার চেষ্টা অ্যাটলিস্ট এটাকে খুব ভালোভাবে দেখি, কিন্তু একটা সতর্কবার্তাও আছে। কিন্তু আমরা চাইবো যে সব পক্ষগুলো এখন এই আলোচনায় ঢুকবেন। সরকারকেও তার এই যে অতি কঠোর অ্যাটিটিউড থেকে সরে আসতে হবে। সরকারকে বুঝতে হবে, কোনো বিদেশি দেশ তাকে যদি খুব ফুসলে থাকে যে তাকে অনেক কিছু করবে, আমাদের এই জার্নিতে আমরা দেখেছি এগুলো কতদূর কী হয়। সুতরাং সরকার দিনের শেষে এই দুটো শক্তির সাথেই একটা আন্ডারস্ট্যান্ডিংয়ে যেতে হবে। কিন্তু একটা সংকটের জায়গা আছে, সেটাও একটু সতর্ক করে রাখা। আমি ধারণা করি ব্যাপারটা এরকম হবে না, কিন্তু এটাও একটু যদি করে রাখি, সরকার একটা ট্রিক করার চেষ্টা করতে পারে। সেটা হচ্ছে একটা শক্তিকে নিউট্রালাইজ করে ফেলার চেষ্টা করতে পারে, আরেকটার উপরে চড়াও হতে পারে। যেমন ধরি আমরা এইভাবে তাত্ত্বিকভাবে, সরকার যদি এরকম করে যে তারা সেনাবাহিনীর সাথে এক ধরনের আন্ডারস্ট্যান্ডিং করবে এবং বিএনপির ওপরে ক্র্যাকডাউন চালাবে, নানাভাবে সেই বাহানা তৈরি করা সম্ভব। সেইটা যদি করে থাকে, তাহলে যেটা দাঁড়াবে যে সরকার তার ক্ষমতায় থাকার পথে সেনাবাহিনীর সাথে যদি আন্ডারস্ট্যান্ডিং হয়, সেনাবাহিনী যদি অ্যাগ্রি করে সামহাউ, আর নানানভাবে কোনো আলোচনার মাধ্যমে, আর যদি বিএনপিকে মাঠ থেকে যথেষ্ট চাপের মধ্যে রাখা যায়, তাহলে তাদের সেই ইচ্ছা সম্ভব পরিপূর্ণ হতেও পারে। জামায়াতে ইসলামীর সাথে সরকারের এক ধরনের অ্যালাইনমেন্ট আছে। আমরা শুধু সরকার না, এনসিপির সাথে সরকারের বক্তব্যের সাথে তাদের একই ধরনের বক্তব্য দেখেছি। জামায়াতে ইসলামীর নেতাদেরকে টিভি টক শোতে সরকারকে ডিফেন্ড করে বেশ কথা বলতে দেখা যায়। তাতে বুঝতে বাকি থাকে না সরকারের সাথে তাদের যোগাযোগ ঘনিষ্ঠ। এবং এটাও ভুল না, আমরা অনেকেই জানি আমাদের দেশের অনেকগুলো জায়গায়, প্রশাসনে, শিক্ষাক্ষেত্রে, স্বাস্থ্যক্ষেত্রে, এরকম বহু জায়গায় তাদের যথেষ্ট প্রভাব আছে। এবং কে না জানে, যদি একটা নির্বাচন হয়, সেটা যদি বিএনপি ওভারওয়েলমিংলি জিতে যায়, তাদের এই প্রভাবগুলো থাকবে না। সুতরাং জামায়াত এনসিপির
ভেতরের মধ্যে তারা যে ক্ষমতা উপভোগ করছেন, জামায়াতের মতো একটা দল যে পরিমাণ ক্ষমতা উপভোগ করছেন এন্টায়ার হিস্ট্রিতে বাংলাদেশে তারা কোনোদিন করে নাই। 2001-06 সরকারে তাদের মন্ত্রী ছিলেন, দুটো মিনিস্ট্রিতে তারা ছিলেন, কিন্তু এই যে পুরো সরকারের উপরে বিরাট প্রভাব সেটা ছিল না। সুতরাং আমি আশা করব যে অ্যালার্মিংয়ের কথা বলছি, এ ধরনের কোনো প্রসেসের সাথে জামায়াত জড়িত হবে না। জামায়াত গণতান্ত্রিক রাজনীতি করে, তাদের ইসলামিস্ট রাজনীতি বা আইডেন্টিটি পলিটিক্স নিয়ে আমার রিজার্ভেশন আছে, কিন্তু আমি বহুবারই বলেছি তারা যেহেতু কনস্টিটিউশনাল ডেমোক্রেটিক পলিটিক্স করে, তাদের পলিটিক্যাল রাইটকে আমি সমর্থন করি। ভবিষ্যতের রাজনীতির স্বার্থে এই নির্বাচনে কী হবে না হবে তার চেয়ে জরুরি কথা, তারা বহুদিন পর ভালোভাবে রাজনীতি করার সুযোগ পেয়েছেন, তারা এই রাজনীতি করবেন এবং তারা যদি এই বিবাদমান তিনটা পক্ষের মধ্যে এক ধরনের সমঝোতা নিশ্চিত করার জন্য হোল হার্টেডলি চেষ্টা করেন, নির্বাচনটা ঠিকঠাক মতো হওয়ানোর জন্য চেষ্টা করেন, সেটা তাদের একটা খুব গুরুত্বপূর্ণ। ভারত এবং বাংলাদেশের বর্তমান কূটনৈতিক সম্পর্ক একদম তলানিতে, তবে ব্যবসা বাণিজ্য ঠিক আছে, ওইগুলো একদম যে খারাপ চলতেছে তাও না। আওয়ামী লীগ সরকারের করা বেশ কিছু চুক্তি এগুলো এখনো পুনর্বহাল আছে, কিছু কিছু বিভিন্ন জায়গায় হয়তো বাধাগ্রস্ত হয়েছে অথবা এগুলা রিকনসিডারেশনে চলে গেছে। এই যখন অবস্থা, ভারতের বিভিন্ন মন্ত্রীদের অধ্যত্বপূর্ণ কথাবার্তা, বাংলাদেশের বিভিন্ন সীমানাতে তাদের অ্যাক্টিভিটিস, তারপরে সে বাংলাদেশে 2টা চিকেন নেক করিডোরকে নিয়ে কথাবার্তা যখন চলছে, বাংলাদেশ ভারতের নাকের ডগায় এবার এক জিনিস বানানোর সিদ্ধান্ত নিয়েছে। আর এতেই চটেছে ভারতীয় মিডিয়া, ভারতের সরকার বাংলাদেশকে দিচ্ছে পাল্টা হুঁশিয়ারি। আমি যারা আমার কলকাতা থেকে বা বিভিন্ন বাংলা ভাষাভাষী মানুষ যারা ভারত থেকে দেখেন আমার সীমান্তের মধ্যে আমার দেশের নাগরিকের প্রয়োজনে আমার সুবিধার্থে আমি একটা কাজ করবো, সেইটা করলে আপনি আমারে হুমকি দেওয়ার আসলেই কে? এগুলার কারণেই ভারতের প্রতি বাংলাদেশের সাধারণ জনগণ বিগড়ায় যায়। প্রেক্ষাপট হচ্ছে প্রয়োজনের নিরিখে বাংলাদেশে অনেকগুলো এয়ারপোর্ট করা দরকার এবং যেগুলো বন্ধ হয়ে গেছে চালু করা দরকার। তো আমি কুমিল্লার ছেলে হিসেবে আমাদের কুমিল্লা যে বিমানবন্দরটা ছিল একসময় ঐতিহ্যবাহী, আমি দাবি করছি যে আমার এই বিমানবন্দরটা আবার যেন পুনরায় চালু করা হয়। যাই হোক, ইতিমধ্যে সরকারের একটা সিদ্ধান্ত হচ্ছে লালমনিরহাট এলাকায় একটা বিমানবন্দর ছিল, তো সেই বিমানবন্দরটি নতুন করে চালু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আর সেনা সদর থেকে একটা বক্তব্য আসছে যে দেশের স্বার্থেই এই বিমানবন্দরটি চালুর সিদ্ধান্ত হয়েছে বলে জানানো হয়েছে। তবে বিমানবন্দরটি চালু হলে পাল্টা ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে ভারত। কেন? পাল্টা ব্যবস্থা হিসেবে ভারত তাদের ত্রিপুরা রাজ্যের কৈলাস শহরের 3 দশক পুরনো বিমান ঘাঁটিটি চালু করবে। তো তোমরা দেশের মধ্যে বাবা, তোমরা যদি করার দরকার থেকে করো, আমরা করলে তোমরা করো, বিষয়টা কি বুঝলাম না। ভারতের গণমাধ্যম এনডিটিভি তাদের এক প্রতিবেদনে বলছে যে আপনার চীনের সহযোগিতায় দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার লালমনিরহাটের যে বিমানবন্দরটি আছে সেটাকে পুনরায় চালু করার পরিকল্পনা করেছে বাংলাদেশ সরকার। এটাকে পুনরায় চালু করতে চীন সহযোগিতা করবে। এমনকি সেনা সদরের এক ব্রিফিংয়ে বাংলাদেশ সেনাবাহিনীর মিলিটারি অপারেশনস অধিদপ্তরের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল নাজিম উদ্দৌলা বলেছেন, দীর্ঘদিন অব্যবহৃত থাকা লালমনিরহাট বিমানবন্দরটি প্রয়োজনীয়তার ভিত্তিতে সচল করা হচ্ছে। তিনি সঙ্গে এও জানান, চীনা কোনো সংস্থা বিমানবন্দরটি ব্যবহার করবে কিনা এ ব্যাপারে তাদের কাছে কোনো তথ্য নেই। তার ভারত মনে করছে এই লালমনিরহাট বন্দরটি চালু হলে চীনারা এখানে সহযোগিতা করার পাশাপাশি তারা বিমানবন্দরটা ব্যবহার করবে। তবে আপনার বাংলাদেশ বলছে যে তারা এটার সাপোর্টিং অথবা এটাকে চালু করার জন্য যে প্রযুক্তিগত সহযোগিতা অথবা কনস্ট্রাকশনাল ইস্যু, এগুলোতে চীন আসলে পেইড হিসাবে কাজ করবে, এখানে তারা কোনো ঘাঁটি বানাবে বিষয়টা কিন্তু এরকম না। তবে ভারতীয় মিডিয়া বলছে চীনের সহযোগিতায় এটি সচলের পরিকল্পনা রয়েছে। এনডিটিভি বলছে রংপুর বিভাগের, আপনারা জানেন যে রংপুরের সাথে ভারতের একটা বিশাল সীমান্ত এরিয়া আছে যেটাকে বলা হচ্ছে যে বাংলাদেশের চিকেন স্ন্যাক। তো লালমনিরহাট বিমানবন্দরটি সচল করার বিষয়টি ভারতীয় প্রশাসনের সতর্কতা তৈরি করেছে, কারণ তাদের সংখ্যা এখানে চীনের সামরিক বাহিনীর অবকাঠামো থাকবে। তো বাংলাদেশ কি এটা মাইনা নিবে? জীবনেও মানবে না। আর এটাকে গোপনে গোপনে থাকার বিষয় আছে, তাই না? যে বিমানবন্দর চালু হয়েছে চীনের সামরিক ঘাঁটি করবে, এটা তো আমরাই দেবো না ভাই, তোমরা মাথা ব্যথা দরকার নাই। বলা হচ্ছে যে এখানে ভারত বাংলাদেশ থেকে মাত্র 20 কিলোমিটার দূরে অবস্থিত এই লালমনিরহাট বিমানবন্দরটি। তারা আরো বেশি উদ্বিগ্ন কারণ ভারতের কথিত চিকেন নেক লালমনিরহাট থেকে মাত্র 20 কিলোমিটার দূরে। এই চিকেন নেক দিয়ে ভারতের মূল ভূখণ্ড থেকে দেশটির উত্তর পূর্বাঞ্চলীয় 7 সিস্টার রাজ্যে পণ্য আনা নেওয়ার কাজ করা হয়। ভারত বলছে যদি চীনের সহযোগিতায় বাংলাদেশ এটাকে সচল করে, চীন তাদের সামরিক যুদ্ধ সরঞ্জাম, যুদ্ধ বিমান, রাডার, নজরদারির সরঞ্জাম সহ বিভিন্ন কিছু রাখতে পারে বলে ভারত ধারণা করছে। আর এই কারণে এই উপস্থিতির কারণে ভারত ত্রিপুরার 3 দশক পুরনো তাদের যে বিমান ঘাঁটিটি আছে সেটি চালু করবে, যদিও এটি বেসামরিক কাজের জন্য চালু হবে। আর
আমাদের বাংলাদেশের যে বিষয়টা আমরা বর্তমানে সরকারের পক্ষ থেকে জানছি, এটা হচ্ছে আপনার আমাদের সেনা সদরের যদি কোনো কাজে লাগে করবে, চীনারা এখানে আর্মির ঘাঁটি গাড়বে, বাংলাদেশের কোনো জনগণ জীবনও এটা মাইনা নিবে না। কোনো সরকার যদি এই সিদ্ধান্ত নেয়, সে সরকারের পতন ঘটা দিবে বাংলাদেশের মানুষ। আমাদের যা আছে ভাই তাই নিয়ে আমরা লড়বো, কিন্তু কোনো বিদেশি শক্তির ভাড়াটিয়া মানে শক্তি, এবার আমেরিকা হোক, চীন হোক, বক্কট্টু হোক, এগুলো বাংলাদেশের মানুষ মানবে না। আমরা আমাদের সেনাবাহিনীর প্রয়োজনে হোক, জনগণের প্রয়োজনে হোক, আমাদের দরকার লাগলে 10টা বিমান ঘাঁটি আমরা আরো করব। এটাতে ভারতের নাক গলানোর কোনো সুযোগ নেই। ভারত 2 লাখ। অবশেষে শুরু হয়েছে ক্ষমতাচ্যুত শেখ হাসিনার বিচার কাজ। এ নিয়ে স্পষ্ট বার্তাও দিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি বলেছেন, বিচার শুরু। মানবতা বিরোধী অপরাধের প্রধান আসামি হিসেবে শেখ হাসিনার মামলার বিচারের শুনানি পর্ব শুরু হচ্ছে অচিরেই। তার এমন পোস্ট মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়ে নেটিজেনদের মধ্যে। শুরু হয় নানা আলোচনা। প্রশ্ন উঠেছে, তবে কি অন্তর্বর্তী সরকারের শাসনামলেই শেখ হাসিনা সহ আওয়ামী লীগের শীর্ষ নেতা কর্মীদের বিচার কাজ শেষ হবে? ওই পোস্টে আসিফ নজরুল আরো বলেছেন, জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতা বিরোধী অপরাধের বিচার প্রক্রিয়া দৃশ্যমান করার দাবি আছে সমাজে। এটি দৃশ্যমান করা হয়েছিল 8 মাস আগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পুনর্গঠনের মধ্য দিয়ে। এরপর তদন্তকারী অফিস ও প্রসিকিউশন অফিস পুনর্গঠন করা হয়েছে। তদন্তকারী দল কয়েকটি মামলার তদন্ত শেষ করেছে। প্রসিকিউশন টিম পরীক্ষা নিরীক্ষা করে একটি মামলার ফরমাল চার্জ গঠন করেছে। গতকাল এটি ট্রাইব্যুনালে জমা দেওয়ার পর তা আমলে নেওয়া হয়েছে। আইন উপদেষ্টা বলেন, ট্রাইব্যুনাল ফরমাল চার্জ আমলে নেওয়ার মাধ্যমে একটি বিচার প্রক্রিয়ার আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। সেটি কাল বাংলাদেশে শুরু হয়ে গেল। মানবতা বিরোধী অপরাধের প্রধান আসামি হিসেবে শেখ হাসিনার মামলার বিচারের শুনানি পর্ব শুরু হচ্ছে অচিরেই। ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের সরকারের শাসনামলেই এই বিচারের রায় পেয়ে যাব আমরা। এছাড়া তিনি আরো বলেন, গণহত্যার বিচার আমাদের অন্যতম অঙ্গীকার। মানবতা বিরোধী অপরাধ মামলায় শুনানি শুরু করার এর চেয়ে দ্রুত কোনো নজির বাংলাদেশে নেই। ছাত্র জনতার গণঅভ্যুত্থানের মুখে শেখ হাসিনার সরকারের পতন হয় গেল বছরের 5 আগস্ট। এদিন তিনি বোন শেখ রেহানাকে নিয়ে ভারতে পালিয়ে যান। এরপর থেকে শেখ হাসিনা ভারতে অবস্থান করছেন। তবে তার পালিয়ে যাওয়ার মধ্য দিয়ে হাসিনা সরকারের 3 মেয়াদের সাবেক মন্ত্রী এমপিরা বিভিন্নভাবে দেশ থেকে পালিয়ে যায়। আবার অনেকে পালাতে গিয়ে গ্রেপ্তার হয়ে কারাগারে আছেন। কেমন জানি বদলে গেছে অনলাইন। আমার মনে হয় পিনাকিদা আপনার কি বলা হয় যে ধরেন আওয়ামী লীগের মধ্যে শেখ হাসিনাকে টার্গেট করে শুধু ভিডিও বানাইতেন ম্যাক্সিমাম 95%। 2-4টা হতো বিএনপি আর আওয়ামী লীগের বিভিন্ন ইস্যু নিয়ে তিনি কথা বলতেন। কিন্তু গেল 5ই আগস্টের সরকারের পরিবর্তনের পর, এনসিপির রাজনৈতিক দলটি তৈরির পর, পিনাকিদা, সাংবাদিক ইলিয়াস এবং কনক সরোয়ারের প্রতিদিনের নিউজের একটা অংশই হচ্ছে বিএনপি। এবং বিএনপিকে যারা লিড করেন লাইক মির্জা ফখরুল ইসলাম, রুহুল কবির রিজভী, আমির খসরু সাহেব, অথবা ধরেন সালাউদ্দিন সাহেব, যারা এই মুহূর্তে বিএনপির খুবই হাই প্রোফাইল ক্যারেক্টার লাইক মির্জা আব্বাস, তো তাদের প্রত্যেককে ধরে ধরে আলাদাভাবে রোস্ট করা, তাদের বিভিন্ন অতীত জীবন, পয়সা কিভাবে কামাইছে, রাজনীতিতে কিভাবে ছিল। তো এর মাঝখানে এই যে ভিডিওগুলো বানাচ্ছে বিএনপির নেতাকর্মীরা তীব্র নিন্দা ইদানিং জানাচ্ছেন। তবে জামাতের সাথে ভালো সম্পর্ক। জামাত মনে করছে তাদের অনলাইন গুরু হিসাবে পিনাকি দাদা যথেষ্ট ভূমিকা পালন করছেন, কারণ বিএনপি এবং জামাতের মধ্যে এই মুহূর্তে মাঠে কাটাকাটি খেলা চলতেছে। যাই হোক, তো এই বিষয়গুলো বিএনপি কিভাবে নিচ্ছে আমরা দীর্ঘদিন পরে, এর আগে একটা ঘটনা দেখছিলাম শামা ওবায়দের ইস্যুতে সাংবাদিক ইলিয়াসের বিরুদ্ধে একটা মিছিল ছিল, ঝাড়ু মিছিল। এবার চট্টগ্রামের বাঁশখালীতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ সহ কেন্দ্রীয় নেতাদের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে বিক্ষোভ মিছিল এবং সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আমরা যাদের নাম বলছি প্রত্যেকে কেন্দ্রীয় নেতা, এবং তাদেরকে নিয়ে আমি যখন নিউজটা করছি গেল কয়েক ঘন্টা আগে, এই সালাউদ্দিন সাহেবকে নিয়ে পিনাকিদা তিনি একটা নতুন ভিজিট করছেন। এমনকি অনেক তথ্য, ভারতে তিনি কিভাবে ছিলেন, রাজকীয় হালে রয়ের টাকা পয়সা ছিল, মানে টোটাল বাংলাদেশে আওয়ামী লীগের বিপরীতে ভারতে বৈশা বৈশা সালাউদ্দিন সাহেবকে তৈরি করা হয়েছে, ঠেলে দেওয়া হয়েছে। ইভেন তিনি বিএনপির সিনিয়রদেরকে সম্মান করছেন না, ব্লা ব্লা ব্লা। এই নিউজটা যারা দেখছেন সেখানে এরকম অনেক তথ্য দিচ্ছেন। তো এগুলো দিকে স্বাভাবিকভাবে ওনার যারা ফ্যান ফলোয়ার আছেন বা লোকাল নেতৃত্বে যারা আছেন তারা তো ভাই যথেষ্ট খেপছে। তো তারা করছে কি, আপনার বিএনপির বাঁশখালীতে, চট্টগ্রামের বাঁশখালীতে সালাউদ্দিন আহমেদের বিরুদ্ধে যে অপপ্রচার এবং এর বাহিরেও যাদেরকে নিয়ে বিভিন্ন বক্তব্য আসছে সেটার বিরুদ্ধে তারা এক বিক্ষোভ মিছিল তৈরি করেছে এবং কি পুরো এলাকা জুড়ে উত্তাল।
বাঁশখালী উপজেলা এবং পৌর বিএনপির উদ্যোগে আলাউল কলেজ মাঠ থেকে মিছিলটি বের করেছেন নেতাকর্মীরা। পরে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ মাঠে গিয়ে শেষ হয় মিছিলটি। তারপর সেখানে সমাবেশ করেন বিক্ষুব্ধ নেতাকর্মীরা। এ সময় বিএনপির নেতাদের বিরুদ্ধে, কেন্দ্রীয় নেতাদের বিরুদ্ধে কটূক্তি এবং অপপ্রচারের বিরুদ্ধে তারা ব্যাপক তীব্র নিন্দা জ্ঞাপন করেন। বিক্ষোভের সময় দক্ষিণ জেলা বিএনপি নেতা লিয়াকত আলী সহ উপজেলা ও পৌর বিএনপি এবং এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। হঠাৎ করেই গণেশ উল্টে গেছে। এতদিন যাবত অনেকেই ভাবতো আওয়ামী লীগের সময় যে বিএনপির পৃষ্ঠপোষকতা করছে অনলাইনে সাংবাদিক ইলিয়াস, ডক্টর কনক সারোয়ার এবং পিনাকিদা, কিন্তু যখন সরকারের প্রেক্ষাপট পরিবর্তন হলো, এখন প্রতিদিন তারা যেভাবে যাচ্ছে বিএনপির রাজনীতি এবং কি ভারতের স্পেশাল এজেন্ট হিসেবে এখন বিএনপিকে চিহ্নিত করে দেওয়া হয়েছে। প্রতিদিনই এটা বোঝানো হচ্ছে জনগণকে যে বিএনপি ক্ষমতায় গেলে দেশের মানুষের কপালে দুর্গতি আছে, লুটপাট, রাহাজানি, ছিনতাই, কোনো কিছুই বন্ধ হবে না, রাজনৈতিকভাবে এই দলটি দেউলিয়াপনা, নেতাগুলো সব বিশৃঙ্খল, এরকম নানান বক্তব্য কিন্তু আওয়ামী লীগকে নিয়ে দীর্ঘ সময় যে প্রচার প্রচারণা ছিল, এখন বিএনপিকে নিয়ে এই জিনিসগুলো চলছে। আর স্বাভাবিকভাবে এতে যারা নেতা আছেন তারাও ডিস্টারবেন্স ফিল করতেছেন এবং নেতাকর্মীরা মনে করছেন এরকম চলতে থাকলে বাংলাদেশে 5% মানুষ হলেও বিএনপির যে ফ্লোটিং ভোটারগুলো আছে এরা ভাই কনভার্স হয়ে যাবে। তো সেই জায়গা থেকে তারা তীব্র নিন্দা জ্ঞাপন করেছেন অনলাইন অফলাইনে। তো অফলাইনের মধ্যে হচ্ছে এনসিপির নেতাকর্মীরা, এখন এনসিপি, ডক্টর ইউনূস প্লাস হচ্ছে যে অনলাইন, তারা তিনটে একটা টিম হিসাবেই কিন্তু এখন সবাই এটা ক্লিয়ার যে এনসিপি এবং অনলাইনে পিনাকি দ্বারা এবং কি সরকারে থাকা ডক্টর ইউনূস তারা এবিসি টিম হিসাবে কাজ করছে। আর সবারই টার্গেট হচ্ছে বিএনপি, কারণ আওয়ামী লীগ তো আর মাঠে নাই, জামাতের তো নিবন্ধনও নাই, জামাতের কিন্তু নিবন্ধন ফিরা পায় নাই, বুঝেন নাই, নির্বাচনে যাওয়ার যোগ্যতা জামাতের এই মুহূর্তে নাই, পাইলে যাবে, তবে পাবে, এটা সত্য। তো সেক্ষেত্রে বিএনপি নেতাকর্মীরা মনে করছেন যে এটা একটা পরিকল্পনা এবং কি একটা ষড়যন্ত্র। তো সেটার বিরুদ্ধে তারা তীব্র নিন্দা এবং ক্ষোভ জ্ঞাপন করেছেন। অনলাইন অফলাইন সবার নিয়ে সেখানে বিভিন্ন বক্তব্য। প্রিয় দেশবাসী, শুরু থেকে শেষ পর্যন্ত যারা এই ভিডিওটি দেখেছেন সকলকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা এরকম নিউজ ভিডিও পেতে পছন্দ করেন তারা অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। যারা এখন এই ভিডিওটি শেয়ার করেননি, এই ভিডিওটি দ্রুত শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিন। আজকের মতন এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও নিয়ে ইনশাল্লাহ।